হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকে আমরা প্রথমবারের মতো ফাইন্যান্স সাবজেক্টটি নিয়ে 10 মিনিট স্কুলের পেজে চলে এসেছি লাইভ। তোমরা এক্ষুনি তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। যত বেশি তুমি শেয়ার করবে তোমাদের বন্ধুরা ক্লাসের মধ্যে আসতে পারবে। আমরা অনেকে মিলে সবাই একসাথে ক্লাসটি উপভোগ করতে পারবো এবং ফাইন্যান্স নিয়ে অনেক কিছু আমরা শিখতে পারবো। প্রথমেই আমরা এই ফাইন্যান্স ক্লাসটি কিসের উপর ফোকাস করছি? আমরা আজকের ক্লাসটিতে ফাইন্যান্সের প্রথম দিককার যে টপিক অর্থায়নের ধারণা এবং নীতিসমূহ নিয়ে কথা বলবো 7টা থেকে 8টা। তারপর 9টা থেকে 10টার ক্লাসে আমরা উপস্থিত হব মুদ্রা ও মূলধন বাজার অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টি আর্থিক বাজারের আইনগত দিকসমূহ নিয়ে। সো আজকে সবাই এক্ষুনি তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করে জানিয়ে দিতে পারো, মেনশন করতে পারো, যেভাবেই হোক সবাই মিলে ক্লাসটি শুরু করে দাও। সো প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে একটু কথা বলে নেই। তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিজনেস স্টাডিজ গ্রুপের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয় এবং সেখানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাইন্যান্স। অর্থাৎ যারা ইন্টারমিডিয়েটে ফাইন্যান্স সাবজেক্টটি পড়েছো তাদেরকে বাধ্যতামূলক ফাইন্যান্স আনসার করতে হয়। যারা মার্কেটিং পড়েছো তাদের জন্য হয়তো মার্কেটিংটা আনসার করতে হয়, কিন্তু ফাইন্যান্স পড়লে তোমার জন্য মাস্ট ফাইন্যান্স সম্বন্ধে জানা, কারণ এইখান থেকে আরো আমরা জানি 20টা প্রশ্ন আসবে। এই 20টা প্রশ্নের আমরা জানি কারেক্ট আনসার করতে পারলেই তুমি পাবে 1.20, কিন্তু যদি ভুল হয় -0.24। সো তুমি যদি ক্লাসগুলো রেগুলার করো, যদি ফাইন্যান্সের কনসেপ্টগুলো বুঝতে পারো, তাহলে এই 20টার 24-এ 24 নাম্বার তুমি অবশ্যই পাবে। আর ফাইন্যান্সে 24-এ 24 না পেলেও তুমি যদি 20-এর উপরে তুলতে পারো মার্কস, তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। সো তোমরা দ্রুত এক্ষুনি জানিয়ে দাও কে কোথা থেকে কমেন্ট করছো, কোথা থেকে ক্লাসটি আমাদের সাথে জয়েন করছো। সাথে সাথে আমরা আস্তে আস্তে আমাদের পড়ালেখায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা ফাইন্যান্সের আরেকটু কথা বলে নেই। গত 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা দেখতে পেয়েছিলাম ফাইন্যান্সের প্রশ্নটি বাংলা থাকা সত্ত্বেও অপশনগুলো প্রত্যেকটি ইংলিশে ছিল। সো তোমাকে ইংলিশ টার্মিনোলজি গুলো খুব ভালো করে জানতে হবে। খেয়াল করো, তুমি জাস্ট জানলেই হবে যে সাধারণ শেয়ারের ইংলিশে হচ্ছে অর্ডিনারি শেয়ার। তোমরা কেউ কিন্তু ওয়েমার শিটে বানানো লিখতে বলবে না। তুমি জাস্ট অর্ডিনারি শেয়ার এটা জানতে পারলে ওয়েমারে কারেক্ট আনসারটি খুঁজে বের করতে পারবে, তখনই তুমি 1.20 মার্কস পাবে। সো শুরু করছি আজকের ক্লাসটি। ফার্স্টেই ফাইন্যান্স, আমরা বাংলা জানি অর্থায়ন। অর্থায়ন কি জিনিস একটি উদাহরণ দেই, সবাই বুঝে ফেলবো আমরা। দেখো, মনে করো তুমি 1 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছো। সো এই লোন দিয়ে তুমি কি করবে? তুমি এই লোন দিয়ে এখন বিজনেস করবে। এই বিজনেসটা করতে হলে তোমাকে কি করতে হবে? তুমি ফার্স্টেই এই অর্থায়ন যে করলে, অর্থায়নটা নিয়ে তোমার এখানে যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো প্রথমে পরিশোধ করতে হবে। তাই এই অর্থ সংগ্রহ আমরা লিখে ফেলি, অর্থ সংগ্রহ এবং এই অর্থের যে তহবিল রয়েছে সেই তহবিলের সঠিক ব্যবস্থাপনা হচ্ছে আমাদের ফাইন্যান্স বা অর্থায়ন। মনে করো তুমি এই 1 লাখ টাকা দিয়ে বিজনেসটা করেছো, তুমি এখান থেকে 5,000 টাকা প্রথম বছরে প্রফিট পেয়েছো সবকিছু মিলিয়ে। তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে লোনটা পরিশোধ করা বা লোনের যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো পরিশোধ করা। সেখান থেকে আরো লাভ থাকলে তুমি কিছু টাকা সংরক্ষণ করবে, বাকি টাকাটা তুমি নিজে মুনাফা হিসেবে নিয়ে নেবে। এই যে পুরো কাজকে বললাম, পুরো কাজকে আমরা বলছি একত্রে অর্থায়ন বা ফাইন্যান্স। সো তোমরা দ্রুত শেয়ার করে দাও। আমরা এক্ষুনি দেখি কে আমাদের সাথে জয়েন করেছে, কমেন্টগুলো আমরা পড়ে নেই এক একে। আমাদের সাথে ফাহমিদ চৌধুরী সামি রয়েছে, আমাদের সাথে পাপন রয়েছে, জনি বলেছে হাই হাই ভাইয়া। সো ইশতিয়াক তন্ময়, সে বলছে সে বনশ্রী রামপুর থেকে ক্লাস করছে। হ্যালো তন্ময়, তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও তুমি ক্লাসটি করছো যাতে করে তারাও সাথে থাকতে পারে। এঞ্জেল প্রিয়া, সে কমেন্ট করছে সে নারায়ণগঞ্জ থেকে রয়েছে। সো নারায়ণগঞ্জ থেকে আমরা জয়েন করছি, তুমিও তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও। সো তোমরা কমেন্ট করতে থাকো, আমরা আস্তে আস্তে ক্লাসের সামনের দিকে চলে যাই। আরেকটি কথা, ফাইন্যান্স এই যে ইংরেজি শব্দটি, এই ইংরেজি শব্দটি কোথা থেকে এসেছে বলতে পারবে? এই ইংরেজি শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড ফিনিস থেকে। তাহলে ফিনিশ শব্দটি কোন দেশি শব্দ? আমরা বলবো ল্যাটিন শব্দ। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থায়ন শব্দটি কোন শব্দ থেকে আসছে আমরা খুঁজে বের করব। কোথায় ফিনিশ লেখা? FINIS।
তারপর এই ফিনিশ শব্দটি কোন ভাষার শব্দ? এটি হচ্ছে ল্যাটিন শব্দ। সো আমরা যদি এটা জানি আমরা আরেকটি আনসার করতে পারবো। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, ফিন্যান্স শব্দটি সর্বপ্রথম 1870 সালে মিস্টার থমাস এল গ্রিন তিনি তার যে কর্পোরেট স্টাডি অফ ফাইন্যান্সটি রয়েছে সেই বইয়ের মাধ্যমে প্রথমবারের মতো আবির্ভাব করে। তাই আমরা সবাই বলি ফাইন্যান্সের আবির্ভাব ঘটেছে 19 শতাব্দীর শেষার্ধের দিকে। সো এটি হচ্ছে ফাইন্যান্স নিয়ে মূলত প্রথম পর্যায়ের আলোচনা। এখন আমরা দেখব এই ফাইন্যান্স বা অর্থায়নের যে কার্যাবলীগুলো রয়েছে সেই কার্যাবলী। সবাই বলো তো, কমেন্টে জানিয়ে দাও তো অর্থায়নের কয়টি কার্যাবলী রয়েছে, দেখি তুমি পারো কিনা। অর্থায়নের কয়টি কার্যাবলী রয়েছে আর দ্রুত আমাদেরকে জানিয়ে দাও। সো আমাদেরকে অর্থায়নের কার্যাবলী খুব দ্রুত জানানোর চেষ্টা করছি, সবাই আনসার করো, না পারলে সমস্যা না, আমরা ক্লাস থেকে শিখে নিব। আচ্ছা, আমরা অর্থায়নের 6টি কাজ দেখব। টোটাল কয়টি কাজ? 6টি কাজ। প্রথম, সবকিছুর আগে আমি কি করতে হয় বলতো? সবার আগে যে কোনো কাজ করতে হলে আমাকে একটা প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়, তাই না? সো অর্থায়ন করতে হলো তোমার আগে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিকল্পনা, যেটাকে আমরা বলছি আর্থিক পরিকল্পনা। অর্থাৎ ফাইন্যান্স বা অর্থায়নের প্রথম কাজটা কি? আর্থিক পরিকল্পনা। দ্বিতীয় যে কাজ, আর্থিক পরিকল্পনা যখন তুমি করে ফেলবে তখন চলে যেতে হবে তোমার যে নেক্সট স্টেপে, সেখানে সেটিকে আমরা বলছি আর্থিক পরিকল্পনার পরে আমরা যেটা নাম দিচ্ছি উৎস শনাক্তকরণ। দ্বিতীয় কাজটা কি? উৎস শনাক্তকরণ। অর্থাৎ তুমি কোথা থেকে টাকা তুলবে সেই উৎসগুলো আগে ডিটারমাইন করে ফেলবে। উৎস যখন শনাক্ত হয়ে যাবে তখন তুমি বসে থাকলে হবে না, তোমাকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কোথা থেকে খুব সহজে তুমি অর্থায়নটি করতে পারো। তার মানে তৃতীয় কাজটি হচ্ছে আমার তহবিল সংরক্ষণ। তৃতীয় কাজটি কি? তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ যদি হয়ে যায়, তোমাকে তহবিলটা নিয়ে ঘরে বসে থাকলে তোমাকে কেউ কেউ টাকা দিবে না। সো তহবিলটা তোমাকে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। তাহলে চতুর্থ কাজ কি? তহবিল বিনিয়োগ। তহবিল বিনিয়োগ করা হয়ে গেলে সেখান থেকে তোমার লাভ আসবে না। একটু আগে আমরা এক্সাম্পলে দেখেছিলাম 1 লাখ টাকা আমরা ফাইন্যান্সিং করেছিলাম, সেখান থেকে আমরা দেখেছিলাম 5,000 টাকা ওই ব্যক্তির লাভ হয়েছে। সেই 5,000 টাকা যদি তুমি নিজে মুনাফা হিসেবে বন্টন করে দাও বা নিজে খরচ করে ফেলো তাহলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা বলো তো? এই যে 5,000 টাকা তুমি নিজেই খরচ করে ফেললে, সামনে তোমার টাকা পয়সা প্রয়োজন হতে পারে না, তুমি চাইবে ব্যবসাকে সম্প্রসারণ করতে, বড় করতে। সো বড় করতে গেলে তোমাকে এই কাজটি অবশ্যই করতে হবে, তহবিল আগে তোমাকে সংরক্ষণ করতে হবে। তহবিল সংরক্ষণ করার পরবর্তীতে সেইখান থেকে তুমি বাকি টাকাটা বন্টন করতে পারবে। তাহলে সবার শেষের কাজ কি? মুনাফা বা তহবিল বন্টন করা। এটাই হচ্ছে আমাদের অর্থায়নের কার্যাবলী। প্রথমে তুমি আর্থিক পরিকল্পনা করবে, তারপর উৎস শনাক্তকরণ করবে। উৎস শনাক্তকরণ হয়ে গেলে তহবিলটা সংরক্ষণ করে সেই তহবিল নিয়ে বসে থাকবো না, আমরা কি করবো? চতুর্থ কাজ, তহবিলটা বিনিয়োগ করব। সো তহবিল বিনিয়োগ করা হলে আমরা তহবিলটাকে সেখান থেকে যে লাভটা আসবে সেই লাভটা রাখবো এবং বাকি টাকা নিজের জন্য মুনাফা হিসাবে বন্টন করে দেবো বা যে শেয়ার হোল্ডার থাকবে তাদের মধ্যে বন্টন করে দিব। এটা হচ্ছে আমাদের অর্থায়নের কার্যাবলী। সো এখন আমরা চেষ্টা করে দেখি তো একটা প্রশ্ন তোমাদেরকে করি, তোমরা প্রশ্নটা আনসার করতে পারো কিনা। প্রশ্নটা হচ্ছে, খুব দ্রুত কমেন্ট বক্সে দেখি উত্তরটা জানিয়ে দাও তো তুমি পারো কিনা। অর্থায়নের মূল উদ্দেশ্য কি? একদম কমন বেসিক একটি প্রশ্ন। অর্থায়নের মূল উদ্দেশ্য কি? প্রথম অপশন হচ্ছে মুনাফা অর্জন, দ্বিতীয় অপশন মুনাফা সর্বাধিকরণ, তৃতীয় অপশন হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, চতুর্থ অপশন B+C। যদি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় আমরা ধরে নিতে পারি প্রশ্নে অপশন ইংলিশে আসলে কিভাবে আসবে? মুনাফা অর্জন, প্রফিট মেকিং। বি, মুনাফা সর্বাধিকরণ, প্রফিট ম্যাক্সিমাইজেশন। সি, সম্পদ সর্বাধিকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এন্ড ডি তে তো ইংলিশে দেওয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ B+C। সো তুমি জানিয়ে দাও কমেন্ট সেকশনে এখনই কারেক্ট আনসার কোনটি, এ নাকি বি নাকি সি নাকি ডি। সো দেখি কে কে আমার সাথে কমেন্ট করেছে। হাবিবা রিদা কমেন্ট করেছে ডি। আমরা দেখবো কারেক্ট আনসার এটা কিনা। মেহেদি হাসান তামিম কমেন্ট করেছো সি। আচ্ছা, রুবেল শিকদার কমেন্ট করেছো এ। তারপর নিজামউদ্দিন চৌধুরী কমেন্ট করেছো B+C। সাজিদ সীমান্ত কমেন্ট করেছো বি। আচ্ছা, প্রিয়া কমেন্ট করেছো এ। তামিম কাছে আনসার মনে হচ্ছে ডি। সো অর্থায়নের মূল উদ্দেশ্য সব সময় মনে রাখবে, মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার সম্পদ সর্বাধিকরণ। কারেক্ট আনসার কি? সম্পদ সর্বাধিকরণ। কিভাবে অর্থায়নের মূল উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ তোমাকে দেখতে হবে, এখন বুঝতে হবে যে অর্থায়নের লক্ষ্যগুলো কি। সো এবার আমরা শুরু করব অর্থায়নের লক্ষ্য। দেখি কেন আমাদের কাছে মনে হলো সম্পদ সর্বাধিকরণ হচ্ছে অর্থায়নের মূল লক্ষ্য। মনে রাখবে অর্থায়নের দুটি লক্ষ্য আছে।
একটাকে আমরা বলছি মুনাফা সর্বাধিকরণ, আরেকটাকে আমরা বলছি সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণের ইংরেজিটা কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। আর সম্পদ সর্বাধিকরণের ইংরেজি কি? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, সো নরমালি একজন স্টুডেন্টের, ভালো স্টুডেন্ট, তার পরিচয় কিসে মিলে বলো তো? সে ভালো রেজাল্ট করলে আমরা বুঝতে পারি সে একজন ভালো স্টুডেন্ট। তাহলে আমরা কিভাবে বুঝবো একটা কোম্পানি কি মুনাফা সর্বাধিকরণ হচ্ছে নাকি সম্পদ সর্বাধিকরণ হচ্ছে? কি দেখলে বুঝবো? তার মানে আমাকে এখন প্রথমেই খুঁজে বের করতে হবে এই মুনাফা সর্বাধিকরণ আর সম্পদ সর্বাধিকরণের নির্দেশক কি। মনে রাখবে, মুনাফা সর্বাধিকরণ আমি বুঝবো যখন আমার কোম্পানির ইপিএস অর্থাৎ আর্নিংস পার শেয়ার, যার বাংলা শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেলে, যখনই আমি দেখবো একটি কোম্পানি শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাচ্ছে, তখন আমি ধরে নিব কোম্পানিটির মুনাফা সর্বাধিকরণ হচ্ছে। আর যখন দেখবো কোম্পানিটির ইপিএস না, বরং কোম্পানির যে শেয়ার রয়েছে সেই শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে, তখন আমি ধরে নিব কোম্পানিটির সম্পদ সর্বাধিকরণ হচ্ছে, ওয়েলথ ম্যাক্সিমাইজ হচ্ছে। একটি উদাহরণ দেই, একদম ইজিলি বুঝে ফেলবেন। ধরে নিচ্ছি একটি কোম্পানির আর্নিংস পার শেয়ার হচ্ছে 10 টাকা। কত টাকা? 10 টাকা। এটা গত বছর ছিল। সো বর্তমান নতুন বছরে গিয়ে সেই লাভটার পরিমাণ দাঁড়ালো 10 টাকা থেকে বর্তমানে 12 টাকা। তাহলে আমরা বলতে পারি না ওই কোম্পানিটির 10 টাকা থেকে 12 টাকা, 2 টাকা আর্নিংস পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। সো যেহেতু আর্নিংস পার শেয়ার বৃদ্ধি পেয়েছে, একটু আগে বলেছিলাম আমরা কি বুঝবো? কোম্পানিটির মুনাফাটা সর্বাধিকরণ হয়েছে। আর সম্পদ সর্বাধিকরণ হয়েছে কিভাবে বুঝবো? যখন দেখবো শেয়ারের বাজার মূল্য। ধরে নিচ্ছি শেয়ারের বাজার মূল্য একটি কোম্পানির ছিল মার্কেট ভ্যালু গত বছর 120 টাকা, কিন্তু এই বছর সেটার দাম বেড়ে দাঁড়ালো 125 টাকা। তার মানে কি? শেয়ারের বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে না? সো বৃদ্ধি পেলে আমরা ধরে নিব ওই কোম্পানিটির সম্পদটি সর্বাধিকরণ হয়েছে, ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়েছে। তাহলে কোনটা ভালো আমার জন্য? আমার জন্য অবশ্যই সম্পদ সর্বাধিকরণ হওয়া ভালো। শুধু একটু চিন্তা করো, একটি শেয়ারের দাম 120 টাকা ছিল। সো তুমি শেয়ারটা যদি এখন অন্য কারো কাছে হস্তান্তর করতে চাও, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হলে হস্তান্তরযোগ্য, আমরা জানি, পাবলিক আপু আমাদেরকে জানিয়েছে। সো এই শেয়ার যদি তুমি হস্তান্তর করো, তাহলে এই যে 5 টাকা বৃদ্ধি পেলো, তুমি কারো কাছে হস্তান্তর করলে তোমাকে 5 টাকা বাড়িয়ে দিবে, তোমাকে 125 টাকায় তুমি বিক্রি করতে পারবা। সো কোম্পানির শেয়ারের বাজার মূল্য কখন বাড়ে? যখন কোম্পানিটির রেপুটেশন ভালো থাকে, যখন কোম্পানিটি নিয়মিত এজিএম করতে পারে, যখন কোম্পানিটির লাভ ভালো হয়, তখনই কোম্পানির শেয়ারটা বাজার মূল্য বাড়ে। সো বাজার মূল্য বাড়া আমার জন্য ভালো। এইবার চিন্তা করো কেন আমি মুনাফা সর্বাধিকরণকে এত খারাপ বলছি? কারণ মুনাফা সর্বাধিকরণের কিছু সমস্যা রয়েছে। এটি অস্পষ্ট ধারণা। কেমন ধারণা? অস্পষ্ট ধারণা। কেন অস্পষ্ট? এই যে 10 টাকা থেকে 12 টাকা হলো, এই 10 টাকা থেকে 12 টাকা কি সমস্যা? এই 10 টাকা থেকে 12 টাকায় হলে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না এটা কি আমার মোট মুনাফা, নাকি এটা আমার নিট মুনাফা, নাকি এটা আমার কর পূর্ববর্তী মুনাফা, কিংবা এটি আমার কর পরবর্তী মুনাফা। সো আমি একটা কনফিউশনে পড়ে আছি না? এই যে কনফিউশনটা, এইটার জন্য আমরা বলতে পারি মুনাফা সর্বাধিকরণের ধারণাটি একটি অস্পষ্ট ধারণা। তারপরে আমার ইপিএস বাড়ছে, তার মানে কি হয়েছে? আমার কি শেয়ারের বাজার মূল্য কমছে না বাড়ছে আমি সেদিকে খেয়াল করছি না। তার মানে এটি কি আমার ঝুঁকি বিবেচনা করে? না, এটি আমার ঝুঁকিকেও বিবেচনা করে না, ঝুঁকি বিবেচনা করলো না। তারপরে আমার 5 টাকা যদি বাড়ে, আমার শেয়ারের যে বাজার মূল্য, আমার কোম্পানিতে শেয়ারের যে সম্পত্তি, সেই সম্পত্তি বৃদ্ধি পাবে। সো সম্পত্তি বৃদ্ধি পেলে আমি বুঝতে পারবো সে আমার এখানে লক্ষ্য অর্জিত হচ্ছে। কিন্তু এইখানে এই যে ঝুঁকি বিবেচনা করছে না, নগদ প্রবাহ বিবেচনা করছে না, তার কারণে আমি এটিকে আমার মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারি না। এবং টাইম ভ্যালু অফ মানিকেও আমরা এখানে কনসিডার করছি না বলেই মুনাফা সর্বাধিকরণটা আমার মূল লক্ষ্য হওয়া উচিত না। সো এইবার সম্পদ সর্বাধিকরণের দিকে আমরা চলে যাই। সম্পদ সর্বাধিকরণে আমার কি হয় দেখেন, 120 টাকা ছিল আমার কোম্পানিটির শেয়ারের বাজার মূল্য, সেটি বেড়ে গিয়ে 5 টাকা বেড়ে 125 টাকা হলো। আমি বুঝতে পারি যে এই কোম্পানিতে আমার শেয়ারের যে মূল্য ছিল তা 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে আমার আগে কোম্পানিতে সম্পত্তি ছিল 120 টাকা, এখন সম্পত্তি দাঁড়িয়েছে বেড়ে 125 টাকা। সো আমি বুঝতে পারি আমার এক্সাক্ট 5 টাকার সম্পত্তি বাড়ছে। সো এটি কি অস্পষ্ট ধারণা? মোটেই না, এটি একদম স্পষ্ট ধারণা। দ্বিতীয়ত, আমি জানি আমার একদম এক্সাক্ট 5 টাকা সম্পত্তি বাড়ছে। সো এটি কি আমার ঝুঁকি বিবেচনা করছে? ঝুঁকিকে বিবেচনা করেই সম্পত্তির দাম বাড়ছে। সো ঝুঁকিকেও এটি বিবেচনা করে, নগদ প্রবাহ, টাইম ভ্যালু অফ মানি, 3-4টি প্রত্যেকটি বিষয়কে এটা কনসিডার করে। সো নরমালি কোনটি মূল লক্ষ্য হওয়া উচিত? মূল লক্ষ্য হওয়া উচিত আমার জন্য সম্পদ সর্বাধিকরণ। আর কোনটি মূল লক্ষ্য হওয়া উচিত নয়?
মুনাফা সর্বাধিকরণ। তাহলে কারেক্ট আনসার কোনটি হবে বলো? অর্থায়নের মূল লক্ষ্য কি হওয়া উচিত? সম্পদ সর্বাধিকরণই অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত। তো আরেকটি বিষয় বলে রাখি, ভাইয়ার হাতের লেখা ইতিমধ্যে বুঝতে পারছো অনেক খারাপ, এর জন্য ভাইয়া ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করবো তোমরা যাতে বুঝতে পারো সেজন্য লিখা, সেভাবে লিখা। তো তোমরা এখনই জানিয়ে দাও, কারো এখনো বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও, আমরা কমেন্টগুলো দেখছি। সো কাজী মজহারুল জাহিদ কমেন্ট করেছে, কোম্পানি কি নিজের শেয়ার বাজারে বিক্রি করতে পারে কিনা? হ্যাঁ, কোম্পানি অবশ্যই নিজের শেয়ার বাজারে বিক্রি করবে, না হলে তো কোম্পানির অর্থায়নটি হবে না। অর্থায়ন করতে হলে তোমার আমার কাছে শেয়ার বিক্রি করে তারপরেই অর্থায়নটি করতে পারবে, তার মানে শেয়ারটা বাজারে বিক্রি করতে পারে। আচ্ছা, তারপরে আরো কয়েকজন বলেছেন যে নেট প্রবলেম, অবশ্যই এই প্রবলেমটি সলভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তোমরা সাথেই থাকো। তারপর এইবার আরেকটি বিষয় আমরা দেখি, এইখানে সম্পদ সর্বাধিকরণ আমার মূল লক্ষ্য আমি শিখে ফেললাম, কিন্তু মনে রাখতে হবে এটি মূল লক্ষ্যের পাশাপাশি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য। তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অর্থায়নের দীর্ঘমেয়াদী লক্ষ্য কোনটি, একই উত্তর হবে সম্পদ সর্বাধিকরণ। যদি বলে স্বল্প মেয়াদী, তখন কোন কোন কোম্পানি ইচ্ছা করলে স্বল্প মেয়াদের জন্য মুনাফা সর্বাধিকরণকে মূল লক্ষ্য হিসাবে বিবেচনা করতে পারবে। সো স্বল্প মেয়াদী লক্ষ্য বললে মুনাফা সর্বাধিকরণ, দীর্ঘমেয়াদী লক্ষ্য বললে সম্পদ সর্বাধিকরণ, আর টোটালি মূল ফিক্সড টার্গেট কোম্পানির জন্য কোনটি হওয়া ভালো? সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছো। এইবার আমরা দ্বিতীয় যে টপিকটি, অর্থায়নের নীতিসমূহ, যেখান থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকে, সেই ব্যাপারটিতে আমরা এখন চলে যাব। প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। তোমরা এখনো যারা তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসতে পারোনি, খুব দ্রুত তোমাদের বন্ধুদেরকে আমাদের সাথে নিয়ে আসো, যাতে করে আমরা সবাই একত্রে ক্লাসটি থেকে শিখতে পারি এবং সবাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে পারি। আচ্ছা, সো অর্থায়নের নীতিসমূহ, প্রথম যেই নীতি, তোমরা চাইলে আমার সাথে সাথে নিজের জন্য নোট করে ফেলতে পারো। অর্থায়নের নীতিসমূহ, প্রথম যে নীতিটি আমরা পড়ব, নীতিটির নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি। প্রথম নীতির নাম কি? ঝুঁকি ও মুনাফা নীতি। এটার ইংরেজি কি বলতে পারবে কেউ? কারণ আমি আবারও বলেছি ইংলিশ টার্মগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঝুঁকি ও মুনাফা নীতির ইংরেজিটা কি? প্রিন্সিপাল অফ রিস্ক এন্ড রিটার্ন। রিস্ক মানে ঝুঁকি, আমরা সবাই জানি, আর মুনাফা মানে কি আমরা ইংরেজিতে রিটার্ন বলতে পারি। সো একটা উদাহরণ চিন্তা করো তো, আমাদের সবার প্রিয় আইমান সাদিক ভাইকে আমরা চিনি না? সো ভাইয়া যখন প্রথম দিকে 10 মিনিট স্কুল নামে কিছু করতে চাচ্ছিল, সবাই মজা করছিল, সবাই বলছিল যে কেন এটা করো না, এটাতে তোমার টাইম নষ্ট হবে, তোমার এখানে ঝুঁকি আছে, কিন্তু ভাইয়া নিজের চেষ্টায় বন্ধুদেরকে নিয়ে এই 10 মিনিট স্কুলটি প্রতিষ্ঠা করেছে এবং সাথে সাথে তোমাদেরও উপকার হচ্ছে, তাই না? সো ভাইয়া ঝুঁকি নিয়েছিল, রিস্ক নিয়েছিল, এর কারণে ভাইয়া রিটার্নটি গেইনটি করতে পেরেছে। এবার দ্বিতীয়ত আরেকটা জিনিস চিন্তা করো, আমরা সবাই বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডারকে চিনি, তাই না? সাকিব আল হাসান। সো সাকিব আল হাসান কিন্তু প্রথম দিকে বিকেএসপি তে পড়তো, ভর্তি হয়েছিল খেলাধুলার জন্য। এবার চিন্তা করো তো, বাংলাদেশের প্রেক্ষাপটে বিকেএসপি তে একটা ছেলে ভর্তি হবে, নটরডেম অন্যান্য কলেজ বাদ দিয়ে, ভালো ভালো কলেজ বাদ দিয়ে, সেটা অনেকে মানুষ, সমাজের মানুষ অন্য চোখে দেখে না, তারা মনে করে না এইভাবে এখানে পড়াশোনা করলে তো ছেলে ভালো হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। কিন্তু ছেলেটা কিন্তু বিকেএসপি তে পড়ার একটা ঝুঁকি নিয়েছে, সেখানে খেলার একটা ঝুঁকি নিয়েছে। সো ঝুঁকি নিতে পেরেছিল বলেই সে কিন্তু নাম্বার 1 অলরাউন্ডার হতে পেরেছে, ভালো একজন ক্রিকেটার হতে পেরেছে। যদি ঝুঁকি না নিত, পারতো? পারতো না। তার মানে আমরা একটা লাইন সবাই শুনে এসেছি ছোটবেলা থেকে, হাই রিস্ক হাই গেইন। আর যদি তুমি রিস্ক না নাও, অর্থাৎ নো রিস্ক, কি হবে? নো গেইন। তার মানে যত বেশি ঝুঁকি নিবে তত তোমার মুনাফা আসার সম্ভাবনা বেড়ে যাবে, আর ঝুঁকি যদি তুমি না নাও, মুনাফা তোমার জীবনেও আসবে না। তাহলে বলো তো ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্কটা কিরকম? উত্তরটা করে দাও। তার আগে আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি, দেখি তোমরা বুঝতে পারো কিনা, দেখি তোমাদের এই নীতিটার কনসেপ্ট ক্লিয়ার কতটুকু হয়েছে। প্রশ্নটি হচ্ছে ঝুঁকি ও মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এ নেগেটিভ, অপশন বি প্রপোর্শনাল, অপশন সি পজিটিভ, অপশন ডি অপোজিট, আর অপশন ই তে বলা আছে বি প্লাস সি। বাংলা বলে দিই তোমাদের সুবিধার্থে। পজিটিভ নেগেটিভ মানে আমরা সবাই জানি ঋণাত্মক, প্রপোর্শনাল মানে সমানুপাতিক, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে।
নেগেটিভ, ঋণাত্মক, প্রপোর্শনাল, সমানুপাতিক। তারপর বলো তো পজিটিভ মানে কি? আমরা সবাই জানি পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক। অপোজিট এইটা মানেও হচ্ছে বিপরীতমুখী। অপোজিট মানে কি? বিপরীতমুখী। তোমরা আনসার করার চেষ্টা করো, তার মাঝখানে আমি সম্পর্কগুলো একটু ক্লিয়ার করে দিই। যখনই বলছি নেগেটিভ সম্পর্ক, নেগেটিভ সম্পর্ক মানে কি? নেগেটিভ সম্পর্ক মানে হচ্ছে তোমার প্রথমটি যদি বৃদ্ধি পায় পরেরটি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তার মানে বিপরীত দিকে যাচ্ছে না। সো এটাকে আমরা বলছি নেগেটিভ। অন্যদিকে অন্যভাবে বলতে পারি, প্রথমটি যদি হ্রাস পায় পরেরটি বৃদ্ধি পাবে, বিপরীত দিকে যাচ্ছে, নেগেটিভ সম্পর্ক। এবার প্রপোর্শনাল বোঝার আগে আমরা পজিটিভটা বুঝি। পজিটিভ মানে কি? ধনাত্মক, অর্থাৎ প্রথমটা বাড়লে পরেরটা সেম বাড়বে, প্রথমটা কমলে পরেরটাও কমবে। সো এটাকে আমরা বলছি ধনাত্মক বা পজিটিভ। অপোজিট আর নেগেটিভ এক জিনিস। প্রশ্ন হচ্ছে প্রপোর্শনাল কি জিনিস, সমানুপাতিক কি জিনিস? সমানুপাতিক মানে কি? সমান অনুপাতে। সমানুপাতিক মানে কি? সমান অনুপাতে। সো সমান অনুপাতে মানে কি? প্রথমটা বাড়লে পরেরটা বাড়বে, কিন্তু সমান হারে বাড়বে। অর্থাৎ প্রথমটা যদি 10 টাকা বাড়ে পরেরটা সেম 10 টাকাই বাড়বে, প্রথমটা 10 টাকা কমলে পরেরটা সেম 10 টাকাই কমবে। সো এই হচ্ছে আমার প্রপোর্শনাল সম্পর্কটা। প্রপোর্শনাল সাথে পজিটিভের পার্থক্য কি বলতো? পার্থক্যটা হচ্ছে পজিটিভে প্রথমটা বাড়লে পরেরটা বাড়বে, কিন্তু সমান হারে বাড়বে না। একটা কমলে আরেকটা কমবে, কিন্তু সমান হারে কমবে না। যদি সমান হারে বাড়ে কমে, তখন সেটা হয়ে যাবে প্রপোর্শনাল বা সমানুপাতিক। তাহলে আনসারটা করে ফেলো, কোনটা আনসার হবে? ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কি রকম বলে ফেলো। সো আমাদেরকে সামি কমেন্ট করেছে সি, শান্ত কমেন্ট করেছে সি, মেহেদি হাসান তামিম কমেন্ট করেছে ধনাত্মক, রিফাত পজিটিভ বলছে, রেজা বলছে সি। সো আরেকজন কমেন্ট করছেন লিলি, আনসার করেছেন এফ। সো এবার আমরা খেয়াল করি, একটি বাড়লে আরেকটি বাড়ছে। ঝুঁকি যত বাড়ছে মুনাফাও কিন্তু বাড়ছে, ঝুঁকি কমলে মুনাফা পাওয়ার সম্ভাবনাটাও কমে যাচ্ছে। তাহলে একটি বাড়লে আরেকটা বাড়ছে, একটি কমলে আরেকটা বাড়ছে, কমছে। তো কি হতে পারে? হতে পারে আমার প্রপোর্শনাল, হতে পারে আমার পজিটিভ। কোনটি হবেই না, নেগেটিভ জীবনেও হবে না, অপোজিট বিপরীতমুখী হচ্ছে না। তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে। আমরা বলছি কারেক্ট আনসার সি, পজিটিভ। যারা সি আনসার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ব্যাপারটা ধরতে পেরেছো। সমানুপাতিক কেন হবে না? সমানুপাতিক কেন হবে না সেটা তোমাদেরকে একটা গ্রাফ এঁকে দেখাবো ভাইয়া। সমানুপাতিক আমাদের আনসার হবে না, আমাদের আনসার হবে পজিটিভ বা ধনাত্মক। দেখো একটা গ্রাফ আঁকলাম আমরা। গ্রাফের আমরা জানি এখানে থাকে এক্স অ্যাক্সিস, মাঝখানে শূন্য, উপরে ওয়াই অ্যাক্সিস, তাই না? আমরা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিসে রিস্ক থাকবে। কি থাকবে? রিস্ক বা ঝুঁকি। ওয়াই অ্যাক্সিসে থাকবে আমার রিটার্ন। আচ্ছা, সো এবার তুমি যখনই রিস্কটা 1% থাকছে, তোমার ধরে নিলাম রিটার্ন হচ্ছে এইখানে 10 মিলিয়ন। আচ্ছা, রিস্ক যদি 1 থেকে বাড়িয়ে 2% করো, রিটার্ন ধরে নিচ্ছি আরো বৃদ্ধি পাবে। খেয়াল করো, রিস্ক বাড়লে রিটার্ন বাড়ছে, রিস্ক বাড়লে রিটার্নটাও আমার জন্য বাড়ছে, রিস্ক কমলে রিটার্নটা কমছে। খেয়াল করছো? সমস্যা হচ্ছে, প্রশ্ন হচ্ছে কেন এটাকে আমরা প্রপোর্শনাল বললাম না, কেন সমানুপাতিক বললাম না? কারণ হচ্ছে বাজারে তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে আগে তুমি 1% রিস্ক নিলে 10 টাকা পেতে, 2% নিলে একদম ডাবল হয়ে যাবে, একদম সমান হারে বাড়বে? এরকম কি হয়? রিটার্ন তুমি আগে রিস্ক যদি 3% নিতে, এখন কমিয়ে 2% করলা, রিটার্ন একই সাথে কমে যাবে, সমান হারে কমবে? এমনটি কিন্তু হয় না, সমান হারে কখনো সম্ভব হয় না। সো আমরা বলতে পারি রিস্ক বাড়লে রিটার্ন বাড়ে, রিস্ক কমলে রিটার্নটা কমে, কিন্তু সমান হারে যেহেতু কমে না, সো আমাদের আনসারটা কখনোই সমানুপাতিক হবে না, বরং কি হবে? সমধর্মী বা পজিটিভ বা ধনাত্মক। ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও তো কমেন্ট করে। আচ্ছা, কেন ই নাম্বার আনসার হলো না? একই সাথে কেন পজিটিভ এবং সমানুপাতিক হলো না? আমি আগেও বলেছিলাম, আমি আবার রিপিট করছি, খেয়াল করো। রিস্ক 1 থেকে 2 করছো, রিটার্ন যদি 10 মিলিয়ন থেকে কি তোমার 20 মিলিয়ন হবে? কোন মার্কেটে তুমি যখন বিনিয়োগ করবে, তুমি আগে যা পরিমাণ রিস্ক নিতে, যে থেকে যদি ডাবল পরিমাণ রিটার্ন নাও, রিস্ক বাড়াও, সেমলি কি রিটার্নটা বাড়বে ডাবল পরিমাণে? জীবনেও বাড়বে না।
একদম সমান হারে কিন্তু কখনো বাড়ে না। সো রিস্ক এন্ড রিটার্নের মধ্যে কখনো প্রপোর্শনাল বা সমানুপাতিক সম্পর্ক বলা যাবে না, বরং বলতে হবে পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এরকম একটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তোমাদের মধ্যে অনেকেই যারা বুঝতে পারোনি আগের বছরে, তারা কিন্তু ঠিকই ভুলে প্রপোর্শনাল আনসার করে এসেছিল, সমানুপাতিক আনসার করে এসেছিলে, কিন্তু সমানুপাতিক ভুলেও আনসার করবে না। কারেক্ট আনসার হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। আশা করি এবার সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমরা এইবার দ্বিতীয় যে প্রিন্সিপালটি, সেই প্রিন্সিপালে চলে যাব। দ্বিতীয় যে নীতিটির নাম হচ্ছে, লিখে ফেলো সবাই যদি নোট থাকে সামনে, তারল্য ও মুনাফার নীতি। দ্বিতীয় নীতিটির নাম কি? তারল্য ও মুনাফা নীতি। অলরাইট, তারল্য। প্রশ্ন হচ্ছে তারল্য আমার কি জিনিস? তারল্য বা লিকুইডিটি আমার কি জিনিস? মুনাফা কি আমরা সবাই জানি। মনে রাখবে, তারল্য হচ্ছে তোমার যত দ্রুত তুমি দায় পরিশোধ করতে পারো সেটাই হচ্ছে তোমার তারল্য, অর্থাৎ তুমি কত দ্রুত দায়টা পরিশোধ করতে পারবে। খেয়াল করো, মনে করো তুমি আগে যেই তোমার সিকিউরিটি গুলো ছিল, শেয়ার, ঋণপত্র, এগুলো তুমি বিনিয়োগ করে রেখেছো, সব টাকা পয়সা সেখানে। কিন্তু শেয়ার আর বিনিয়োগ কি দীর্ঘমেয়াদী না? সো দীর্ঘমেয়াদী যখন হবে, তুমি কিন্তু খুব দ্রুত সেখান থেকে টাকা ভাঙিয়ে নগদ টাকা নিয়ে আসতে পারবে না। কিন্তু যদি স্বল্প মেয়াদী হতো, মজুত পণ্যের মতো হতো, মার্কেটেবল সিকিউরিটির মতো হতো, তখন কিন্তু খুব দ্রুত তুমি নগদ টাকায় রূপান্তর করতে পারতে। যখনই তুমি নগদ টাকায় রূপান্তর করতে পারবে, তখনই সেই টাকাটা তুমি তোমার পাওনাদারকে দিলে সে খুশি হয়ে বাড়ি চলে যাবে, অর্থাৎ তুমি দ্রুত দায় পরিশোধ করতে পারছো। এটাই হচ্ছে তোমার তারল্য, মনে রাখবে। এবার আমরা দেখবো তারল্য ও মুনাফার নীতি কি বলে আমাদেরকে। তারল্য মুনাফার নীতি কি বলে, তার আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখবো। মনে করো, আগের এক্সাম্পলটাই চিন্তা করো, তুমি কয় লাখ টাকা লোন নিয়েছিলে? 1 লাখ টাকা। কয় লাখ টাকা? 1 লাখ টাকা। আচ্ছা, এবার আমরা তিনটা জিনিস করব। 1, এই পাশে তারল্য লিখলাম। 2, আমি এখানে বিনিয়োগ লিখলাম। তারপর এখানে আমি মুনাফা পাওয়ার সম্ভাবনাটা ডান পাশের কলামে লিখলাম। খেয়াল করো, 1 লাখ টাকা তোমার কাছে আছে, তুমি 1 লাখ টাকার পুরোটাই বিনিয়োগ করে দিলা। তার মানে তোমার বিনিয়োগ কত এখানে? 1 লক্ষ টাকা। যখন পুরো টাকাটা বিনিয়োগ করে দিয়েছো, তোমার হাতে কি কোনো টাকা পয়সা আছে? বলো, কোনো টাকা পয়সা আছে? নাই। সো তোমার তারল্য কত? একদম শূন্য। সো তারল্য শূন্য, পুরো টাকা বিনিয়োগ করেছো। তার মানে তারল্যটা নিম্নমুখী, বিনিয়োগটা আমার ঊর্ধ্বমুখী। বলা যাচ্ছে না? মুনাফা কি হচ্ছে আমরা একটু পরে দেখতেছি। এবার যদি অন্য কিছু হয়, তুমি 1 লাখ টাকা পুরোটা বিনিয়োগ করবা না। কেন? সমস্যা কি? 1 লাখ টাকা যদি পুরোটা বিনিয়োগ করো, তোমার কাছে হঠাৎ কোনো প্রবলেম সৃষ্টি হতে পারে না? তোমার দোকানে যেই যারা কর্মচারী রয়েছে তাদেরকে তোমার বেতন দিতে হবে না? রেগুলার দিতে হবে। তোমার যে কাঁচামাল আছে, কাঁচামাল হবে। সো এই টাকা পয়সা তোমার রাখতে হবে, তাই না? টাকা পয়সা তোমার রাখা খুবই জরুরি। তুমি কি করলাম? 20,000 টাকা রাখলাম, অর্থাৎ 20,000 টাকা তোমার কি তারল্য আছে। এবার আগের থেকে তারল্য বাড়লো না কমলো? আগে ছিল 0 টাকা, এখন তুমি বাড়িয়ে রাখছো 20,000 টাকা, তারল্য ঊর্ধ্বমুখী, বাড়লো। ফাইন। এবার তারল্যটা বাড়ছে, বিনিয়োগটা আগে যখন তুমি 1 লাখ বিনিয়োগ করতে পারতা, এখন 20,000 টাকা হাতে রেখে দিছো, তারল্য হিসাবে রেখে দিছো। তুমি কত টাকা ম্যাক্সিমাম বিনিয়োগ করতে পারবে? অবশ্যই 80,000 টাকা। তাহলে আগে করতা তুমি 1 লাখ টাকা বিনিয়োগ, এখন করছো 80,000 টাকা বিনিয়োগ। বিনিয়োগ কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? আগে থেকে নিম্নমুখী হবে। ফাইন। এবার কমন সেন্স থেকে একটা কথা বলো, তুমি 1 লাখ টাকা বিনিয়োগ করলে বেশি লাভ হবে না 80,000 টাকা বিনিয়োগ করলে বেশি লাভ হবে? যত বেশি বিনিয়োগ করবা তত বেশি লাভ হবে। সো 1 লাখ টাকা বিনিয়োগ করলে আমার জন্য মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি। 80,000 টাকা বিনিয়োগ করছো, আগে থেকে 20,000 কম বিনিয়োগ করছো, মুনাফা পাওয়ার সম্ভাবনাটা অবশ্যই কমে যাবে। এইবার দেখো, তারল্য যখন শূন্য, সব টাকা বিনিয়োগ করে দিলে মুনাফা পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়েছে। তারল্য যখন 0 থেকে 20,000 টাকা করেছো, আগে থেকে তারল্য বেশি রাখলা, বিনিয়োগটা তোমাকে কমিয়ে দিতে হলো, এবং যার কারণে তোমার মুনাফা পাওয়ার সম্ভাবনাটাও কমে যাচ্ছে। তারল্য কমলে মুনাফা বাড়ছে নিচের দিকে, তারল্য বাড়লে মুনাফা পাওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। তাহলে বলো তো, তারল্য ও মুনাফার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? একটু আগে আমরা সম্পর্কগুলো দেখেছিলাম, কেমন সম্পর্ক আনসার করে ফেলো। তার আগে আরেকটা জিনিস বলি, এই নীতির মূল কথাটা কি? এই নীতির মূল কথা হচ্ছে, তুমি এমন পরিমাণ তারল্য রাখো যা রাখলে তোমার রেগুলার ট্রানজেকশনও চলবে, প্লাস তোমার বিনিয়োগটিও থেমে থাকবে না। তুমি যদি বেশি তারল্য রাখো, তোমার জন্য সেটা সমস্যা, কারণ বেশি তারল্য রাখলে বিনিয়োগের সুযোগটা কমে যাচ্ছে। আবার তারল্য একদম না রেখে শূন্য করলে তোমার ব্যবসায় বন্ধ করে দিতে হতে পারে। সো এজন্য তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্কটা কেমন হবে? আনসার করে ফেলো। প্রশ্ন তোমাদের জন্য রেডি আছে। এই যে দেখো,
তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ? ধনাত্মক, সমধর্মী, ঋণাত্মক, আর কোনো সম্পর্ক নেই। দ্রুত আনসার করে ফেলো, আমি কমেন্ট সেকশন এখন চেক করব। তোমরা দ্রুত আনসার করো, তারল্য মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান। আবার বলছি, অপশন এ ধনাত্মক, অপশন বি সমধর্মী, অপশন সি ঋণাত্মক, আর অপশন ডি কোনো সম্পর্ক নেই। দ্রুত আমাদেরকে আনসারটা বলে দাও তো কি হবে। আমাদেরকে শাহরিয়ার শান্ত কমেন্ট করেছে নেগেটিভ, থ্যাংক ইউ শান্ত। রুবেল শিকদার কমেন্ট করেছে সি। আদেল হাসান কমেন্ট করেছে নেগেটিভ। ফারিয়া ফারুক কমেন্ট করেছে সি। খন্দকার জেরিন তাসনিমের কাছে আনসার মনে হচ্ছে সি। আচ্ছা, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? আমরা সবাই পারছি আনসার করতে। কারেক্ট আনসার হচ্ছে সি, ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তারল্য কম রাখলে মুনাফা কেমন আসবে? সো তারল্য মধ্যে আমরা শিখে নিলাম ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। সি হচ্ছে আমার কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখনই তোমরা যারা এখনো শেয়ার করনি, খুবই দ্রুত তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো। আমি একটা ছোট্ট গল্প বলি। আমার স্কুলে যারা বন্ধু ছিল না, সেই বন্ধুরা অনেক কম পরিমাণে আমার সাথে চলাফেরা করতো, পড়াশোনাও কম করতো। সো যার কারণে কি দেখা গেছে, আমি যখন এখন মানে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, বন্ধুরা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ছে, আমি কিন্তু আমার স্কুলের বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি। কলেজের সব বন্ধুকে কিন্তু আমি একসাথে ইউনিভার্সিটিতে খুঁজে পাচ্ছি না। খেয়াল করেছো? আমি কিন্তু নতুন করে আমার বন্ধুদের সাথে পরিচিত হতে হচ্ছে ইউনিভার্সিটিতে। সো তুমি যদি তাদেরকে নিয়ে ক্লাস করো, তুমিও শিখলে, তারাও শিখলো, একসাথে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। সম্ভাবনা বেশি না? সো এখনই শেয়ার করে দাও, দ্রুত তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়ে আসো। আর শেয়ার করলে আরেকটা জিনিস পাবা তুমি। এখন তো ক্লাসগুলো খুব সহজ মনে হচ্ছে না, পরে যখন পড়তে যাবা তখন ভুলে যেতে পারো। সো তখন তুমি তোমার প্রোফাইলে গিয়ে সেখান থেকে খুঁজে বের করতে পারো ভাইয়া তখন কি বুঝিয়েছিল। এই জন্য শেয়ার করাটা খুব জরুরি। এবার আমরা 3 নাম্বার নীতিতে চলে যাব। 3 নাম্বার নীতির নাম হচ্ছে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতি। 3 নাম্বার নীতির নাম কি? পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতি। পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতি, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অফ ডাইভার্সিফিকেশন। ইংরেজিতে কি বলা হয়? প্রিন্সিপাল অফ ডাইভার্সিফিকেশন। আচ্ছা, এইবার পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতির মূল কথা কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো জাস্ট চিন্তা করো, তোমার কাছে অনেকগুলো টাকা ঈদে জমা হয়েছে সেলামি হিসাবে, ঠিক আছে? সামনেই ঈদ, কোরবানি ঈদ, অনেকগুলো টাকা জমা হয়েছে। এখন তুমি কি করতে পারো? তুমি টাকাগুলো সব একসাথে তোমার মানি ব্যাগে রেখে দিলে, মানি ব্যাগে জমা পড়ে গেল। কিন্তু ভাইয়ের মতো যদি অন্য মনস্ক থাকতো রাস্তাঘাটে, কি হবে? মানি ব্যাগটা চোর ছিনতাই করে নিয়ে যাবে। তখন ওই টাকা আর ফেরত পাবে? এমনিতেই মানুষজন সালামি দিতে চায় না, এখন ওই টাকাটা তোমার চলে যাবে। তো তুমি কি করতে পারো? তুমি মানি ব্যাগে সব টাকা না রেখে কিছু টাকা তোমার টেবিলের ড্রয়ারে রাখতে পারো, কিছু টাকা তোমার নর্মাল পকেটে রাখতে পারো, কিছু টাকা তুমি যদি অনেক বেশি সালামি পেয়ে যাও ব্যাংকে জমা রাখতে পারো। সো কি করলা তুমি? ঝুঁকি কমানোর জন্য অনেক জায়গায় তুমি টাকাগুলোকে সাজিয়ে রাখছো। আরেকটা উদাহরণ দেই, এই উদাহরণটা তোমরা সবাই পড়েছো। তোমার একটি মুরগির পোল্ট্রি ফার্ম আছে, সেখানে মুরগি প্রতিদিন ডিম দেয়। সো এইভাবে ডিম দিতে দিতে 7 দিনে তোমার টোটাল 200টা ডিম জমা পড়ছে। তোমার না, অবশ্যই মুরগির। আচ্ছা, এবার এই ডিমগুলো নিয়ে তুমি চলে যাবা বাজারে। বাজারে ডিমগুলো নিয়ে যখন তুমি যাবা, মনে করো তুমি সব 200টা ডিম একসাথে নিলে। এখন চলার সময় কানে হেডফোন লাগিয়ে আরাম করে যাচ্ছ, রাস্তার মধ্যে পিছন থেকে একটা রিক্সা এসে ধাক্কা দিল তোমাকে, হতে পারে না? সো তখন কি হবে? হাত থেকে যখন ডিমের বক্সটা পড়ে যাবে, তখনই কি হবে? ডিমের বক্স পড়ে যাওয়ার সাথে সাথে তোমার প্রত্যেকটা ডিম শেষ। 7 দিনের জমানো 200 ডিম একদম এক নাগাড়ে শেষ। তুমি কি করতে পারতে? তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে যেতে পারতে। মনে করো 4টা বন্ধু আছে, প্রত্যেক বন্ধুর হাতে 50টা করে ডিম দিয়ে দিলে। সো তুমি অন্যমনস্ক হলেও 4 জন তো আর একসাথে ডিম নিয়ে পড়ে যেতে পারে না, পারে না। সো তুমি মনে করো তোমারটা পড়ে গেছে, কিন্তু বাকি 150টা ডিম তোমার বেঁচে গেল না। তুমি এগুলো নিয়ে বিজনেসটা করতে পারো বা বাজারে বিক্রি করতে পারো। তার মানে তুমি কি করলা? ঝুঁকিটা হ্রাস করলা। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি আমাকে বলে, তোমার যে টাকা পয়সা আছে, তুমি যে অর্থায়ন করেছো, সেই টাকা সব এক জায়গায় বিনিয়োগ করে দিবা না। যদি বিনিয়োগ করে দাও, ওই যে মানিব্যাগ মতো চুরি হয়ে যাবে, এখানে এরকম ডিম সব পড়ে গেল, তোমার বিনিয়োগের টাকাটা ওই প্রকল্প ঝুঁকিপূর্ণ হলে একেবারে শেষ। বরং তুমি কি করবে? একাধিক জায়গায় বিনিয়োগ করো। তাহলে কি হবে? একটি প্রকল্প যদি লস হয়,
কোনো সমস্যা নেই, অন্য প্রকল্প দিয়ে তুমি ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবে। সো এটাই হচ্ছে আমার পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। ফর এক্সাম্পল, ওই যে 1 লাখ টাকার কথা আবার চিন্তা করি। তোমার 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা তোমার সামনে 5টা প্রকল্পের অপরচুনিটি ছিল বিনিয়োগ করার জন্য, এ বি সি ডি আর হচ্ছে ই। তুমি বিচার বিশ্লেষণ করে দেখলে ই প্রকল্পে বিনিয়োগ করা তোমার জন্য একদমই ভালো হবে না, বি তে বিনিয়োগ করাও খুব একটা ভালো হবে না। তুমি দেখলে যে এ সি ডি এর মধ্যে এ সব থেকে বেশি লাভজনক, বি তারপর সেকেন্ড লাভজনক, সি হচ্ছে থার্ড লাভজনক। তুমি কি করবে, এই 1 লাখ টাকার মধ্যে বেশিরভাগ অংশ, ধরে নিচ্ছি 70,000 টাকা তুমি এ তে বিনিয়োগ করলে, বিতে বিনিয়োগ করবো আমরা বিতে দেখেছিলাম লাভজনক না, সো বিনিয়োগ করবো না। সি তে গিয়ে তুমি 20,000 টাকা বিনিয়োগ করলে, ডি তে 10,000। সো তোমার যদি একটি প্রকল্প, ধরে নিলাম সি ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি কিন্তু বাকি 2টা জায়গা থেকে রিটার্ন নিয়ে পুষিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। তোমার সব টাকা এক প্রকল্পে বিনিয়োগ না করে ঝুঁকি কমানোর জন্য একাধিক জায়গায় বিনিয়োগ করবে। এবার তোমরা ঝটপট উত্তর দিয়ে দিবে যেটি পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্নটি হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? এখনই উত্তর করে ফেলো, পোর্টফোলিও বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? অপশন এ ঝুঁকি বৃদ্ধি করা, অপশন বি বিনিয়োগ করা, অপশন সি সঞ্চয় করা, আর অপশন ডি তে লেখা আছে ঝুঁকি হ্রাস করা। সো বলে ফেলো, যাদের ইংলিশ ভার্সন যদি তুমি থেকে থাকো, তোমার জন্য আমি ইংলিশে কনভার্ট করে দিচ্ছি। পোর্টফোলিও বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? ঝুঁকি বৃদ্ধি, রিস্ক ইনক্রিজ, বিনিয়োগ ইনভেস্টমেন্ট, সঞ্চয় সেভিংস, দেন ঝুঁকি হ্রাস রিস্ক মিনিমাইজেশন। আমার প্রশ্ন হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? আমি এখনই তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলি। প্রীতি কমেন্ট করেছো ডি, করিম কমেন্ট করেছো ডি, তামিমের উত্তর হচ্ছে ডি, সীমান্তর উত্তর ডি, আব্দুল্লাহ আল নোমান উত্তর দিয়েছো ঝুঁকি হ্রাস। আর সবাই মোটামুটি আনসার করতে পারছি যে ডি হচ্ছে আমার জন্য কারেক্ট আনসার। অর্থাৎ আমি যত বেশি প্রকল্পে বিনিয়োগ করব তত আমার জন্য লাভ হবে। ঝুঁকি হ্রাস করাই হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগের মূল উদ্দেশ্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তুমি যদি চাও তোমার বন্ধুরাও এইরকম সহজে বুঝে ফেলতে, তাহলে তুমি এখনই দ্রুত গতিতে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। এইবার আমরা যে চতুর্থ নীতি রয়েছে, সেই চতুর্থ নীতি এখন বুঝে ফেলবো। নীতির নাম হচ্ছে 4 নাম্বার, তোমরা লিখে ফেলতে পারো, অর্থের সময় মূল্যের নীতি। 4 নাম্বার কি? অর্থের সময় মূল্যের নীতি। ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অফ টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্যের নীতি। আবারও বলছি, ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল অফ টাইম ভ্যালু অফ মানি। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ আমরা চিন্তা করি। মনে করো তুমি স্কুলে পড়তে 2010 সালে। সবাই একটা চকলেট আমাদের খুব প্রিয় না, কিটক্যাট? আমার নিজেরও কিন্তু খুব প্রিয় চকলেটটা। আচ্ছা, এই কিটক্যাট চকলেটটা একদম ছোট যে সাইজটা, সেটা তুমি কত দিয়ে কিনতে পারতে? ধরে নিচ্ছি তুমি 10 টাকা দিয়ে তখন 2010 সালে এই কিটক্যাট চকলেটটা কিনতে পারতে। কিন্তু এখন কত সাল বলো তো? 2017 সাল। এই 2017 সালে তুমি যদি কোনো দোকানে গিয়ে কিটক্যাট চাও ছোট সাইজেরটাই, তুমি যদি 10 টাকা দাও, দোকানদার ধরে পিটাবে। কারণ এখন আর কিটক্যাটের দাম 10 টাকা নেই। এখন কয় টাকা আছে? এখন একদম কম হলেও 25 থেকে 30 টাকা একটা কিটক্যাট চকলেটের দাম নিম্নে। তার মানে কি হয়েছে? দিন যত বৃদ্ধি পেয়েছে, আমাদের কি হয়েছে? এই চকলেটগুলোর দামও 10 টাকা থেকে 25 থেকে 30 টাকা হয়ে গেছে। দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কি হচ্ছে? আমাদের নিজেদের যে ক্রয় ক্ষমতাটা সেটা হ্রাস পেয়েছে। কিভাবে? আমরা আগে 30 টাকায় 3টা চকলেট পেতাম, এখন 30 টাকা পাই একটাই চকলেট। সো আমাদের কি হয়েছে? ক্রয়ের যে ক্ষমতাটা সেটি হ্রাস পেয়েছে, যেটিকে আমরা ইংরেজিতে বলি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইংরেজিতে কি বলি? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলি আমরা। এই মুদ্রাস্ফীতির কারণে কি হয়? আমাদের দিন যত যায় দ্রব্যমূল্যের দামটি বৃদ্ধি পায়, মানুষের যে ক্রয় ক্ষমতা রয়েছে সেই ক্রয় ক্ষমতাটি হ্রাস পায়। আচ্ছা, এইবার আমার অর্থের সমমূল্যের নীতি আমাকে কি বলে? অর্থের সমমূল্যের নীতি আমাকে বলে 2010 সালে যেই জিনিসটি তোমাকে যখন যদি বলা হতো 2010-এ দাঁড়িয়ে 2টা অপশন দেওয়া হতো। অপশন 1, তুমি আজকেই যদি নিতে চাও 2010 সালে 10,000 টাকা নিতে পারবে, কিন্তু 1 বছর পরে বা 2017 7 বছর পরে তুমি সেম 10,000 টাকাই পাবে। তাহলে তুমি কোনটি নিবে? কোনটি তোমার জন্য সর্বোৎকৃষ্ট হবে? অবশ্যই সেই 2010 সালের 10,000 টাকা। কেন? দিন যত যাচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে,
তো আমাদের বর্তমানের একই পরিমাণ টাকাই আমার জন্য বিনিয়োগ করা ভালো বা আমার জন্য গ্রহণ করা ভালো। দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সিফাত রহমান কমেন্ট করছে, ভাইয়া প্রশ্ন হলো এই 4টি নীতির মধ্যে কোন নীতি সবচেয়ে প্রেফারেবল। আচ্ছা সিফাত রহমান, তোমার জন্য বলি এই 4টি নীতির মধ্যে কোন নীতি একাধিকভাবে প্রেফারেবল বা এমন কোনো কথা নেই। আমি এখন যে 7টি নীতি পড়াবো, অর্থায়নের ক্ষেত্রে ফাইন্যান্সিং করতে হলে তোমাকে বিনিয়োগ করার সময় বা যে কোনো কাজ করার সময় এই 7টি নীতি মাথায় রেখে তারপরে এই বিনিয়োগটা করতে হবে। সো তুমি একটা নীতিকে প্রেফার করলা, অন্য নীতি প্রেফার করলা না, তা হবে না। একটা এক্সাম্পল দিই ছোট্ট। মনে করো তুমি পোর্টফোলিও মানলা, 1 লাখ টাকা দিয়ে তুমি কি করলা, তুমি 1 লাখ টাকা 3টা প্রকল্পে বিনিয়োগ করে দিলা, পোর্টফোলিওতে বেশি প্রেফার করে দিলা। কিন্তু তোমার যখন রিটার্ন দিবে তোমাকে 2টা অপশন দিয়েছিল। অপশন এ, তুমি আজকে নিলে 10,000 টাকা নিতে পারবে। অপশন বি, তুমি 2 বছর পরে নিলে সেম 10,000 টাকাই পাবে। সো তুমি যদি অর্থের সমমূল্যের নীতিটা না মানো, তুমি কি করবে? তুমি 2 বছর পরে 10,000 টাকার অপেক্ষায় থাকবে। সো যখন তুমি একটা প্রেফার করে অন্যগুলো প্রেফার করবা না, তখন তোমার জন্য জিনিসটা একদমই লাভজনক হবে না। সো আমাদেরকে প্রত্যেকটা নীতি অনুসরণ করতে হবে। তাহলে টাইম ভ্যালু অফ মানির প্রিন্সিপালটা, অর্থের সমমূল্যের নীতির প্রিন্সিপালটা আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে তুমি যখন বিনিয়োগ করবা, তোমাকে যখন অপরচুনিটি সামনে দিবে, অপশন সামনে দিবে, তখন তুমি টাইম ভ্যালু অফ মানি কথা মাথায় রেখেই 2টা বিনিয়োগের সমান সমান যদি রিটার্ন দেয়, তুমি বর্তমানটায় মাথায় বিনিয়োগটা করবা, তাহলেই তুমি সব থেকে বেশি লাভজনক প্রকল্পে বিনিয়োগটি করতে পারবা। এটাই হচ্ছে অর্থের সমমূল্যের নীতি। এবার আমরা 5 নাম্বার যে নীতিটি, সেই নীতিটা পড়বো। 5 নাম্বার নীতির নাম হচ্ছে উপযুক্ততার নীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অফ সুইটেবিলিটি। 5 নাম্বার নীতির নাম কি? উপযুক্ততার নীতি। উপযুক্ত মানে কি জিনিস বলতো? উপযুক্ত মানে হচ্ছে কি করা উচিত বা কোথায় বিনিয়োগ করা উচিত, সেটাই তোমার জন্য উপযুক্ত না? আচ্ছা, তুমি 2 ধরনের অর্থায়ন করতে পারো। এক, কম সময়ের জন্য, 1 বছর বা তার কম সময়ের জন্য, যেটাকে আমরা বলছি স্বল্প মেয়াদী। সেটাকে আমরা কি বলছি? স্বল্প মেয়াদী। এক। তুমি দ্বিতীয়ত অনেক বেশি সময়ের জন্য করতে পারো, 1-এর অধিক সময়ের জন্য, 2, 3, 4, 5, 10, 15 বছরের জন্য তুমি অর্থায়ন করতে পারো। সো সেটাকে আমরা কি বলতে পারি? দীর্ঘমেয়াদী, তাই না? আচ্ছা, এই দুইটা তোমার সোর্স আছে। তোমার 2টা খরচ আছে। এক, রেগুলার খরচগুলো, যেটাকে আমরা বলি চলতি ব্যয়। 2, তোমার অনেক দীর্ঘমেয়াদের ব্যয়গুলো, যেমন তুমি যদি একটা সম্পত্তি কিনতে চাও, ফর এক্সাম্পল তুমি যদি একটা ডিজিটাল স্টুডিও দাও, তোমাকে ক্যামেরা কিনতে হবে, তোমাকে চেয়ার টেবিল এগুলো কিনতে হবে। তাহলে এগুলো কি স্থায়ী বা স্থির ব্যয় না? এ ধরনের এগুলো হচ্ছে আমার স্থির ব্যয়। আর ডিজিটাল স্টুডিওতে কি করতে হবে? তোমার যে নিত্যনৈমিক ছবি তোলার জন্য যে গ্রিল গুলো, সেগুলো প্রতিনিয়ত লাগবে। তারপরে তোমার জন্য যেই মানুষজন যারা কাজ করছে তাদেরকে বেতন দিতে হবে রেগুলার। সো এই খরচগুলো তোমার আছে না? এই খরচগুলো তোমার বিদ্যমান, যেটাকে আমরা বলছি চলতি ব্যয়। জাস্ট চিন্তা করো, তুমি কি করবে? তুমি স্বল্প মেয়াদী উৎস থেকে চলতি ব্যয়ের যে অর্থায়ন সেটি করবে, আর দীর্ঘমেয়াদী উৎস থেকে তুমি স্থায়ী ব্যয়ের অর্থায়নটি করবে। এটাই হচ্ছে তোমার জন্য উপযুক্ত কথা। আর উপযুক্ত নীতি তাহলে কি বলে? তোমার চলতি ব্যয় স্বল্পমেয়াদী উৎস, স্থায়ী ব্যয় দীর্ঘমেয়াদী উৎস থেকে করবে। সো তোমরা, এটাই হচ্ছে উপযুক্ত নীতির মূল কথা। তোমরা দেখি কি কমেন্ট করেছো এখন। সবগুলা নীতি বোর্ডের সাইডে নোট করে রাখলে ভালো হতো। আচ্ছা, সো সবগুলো নীতি বোর্ডের সাইডে নোট করলে ভালো হতো। তুমি চাইলে তুমি আমার ভিডিওটি প্রথম থেকে প্লে করে নিতে পারো, সেখান থেকে স্ক্রিনশট নিতে পারো। তারপরও শেষে আমি তোমাদের সুবিধার্থে 7টা নীতি সামারি করে একবারে বলে দিব, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, এটাই হচ্ছে আমার উপযুক্ততার নীতি। তাহলে আমাকে যদি প্রশ্ন করে পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চলতি ব্যয়ের অর্থায়ন করতে হলে কোন উৎস থেকে অর্থায়ন করব? আমি উত্তর করব স্বল্প মেয়াদী উৎস, শর্ট টার্ম ফাইন্যান্সিং। যদি প্রশ্ন আসে স্থায়ী বা দীর্ঘমেয়াদী ব্যয়ের অর্থায়ন কোথা থেকে করব, আমরা বলবো দীর্ঘমেয়াদী অর্থায়ন বা লং টার্ম ফাইন্যান্সিং থেকে। এটাই হচ্ছে উপযুক্ততার নীতি। আমরা এবার 6 নাম্বার নীতিতে চলে যাব। বলো তো কেউ 6 নাম্বার নীতিটার নাম কি? 6 নাম্বার নীতির নাম হচ্ছে ব্যবসায়ের বৈচিত্র্যায়ন নীতি। 6 নাম্বার নীতির নাম কি? ব্যবসায়ের চক্রনীতি, প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল। ইংরেজিটা কি? প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল। আচ্ছা, দেখো তুমি অর্থনীতির কথা চিন্তা করো তো, প্রত্যেকটা অর্থনীতিতে কি হয়? সবসময় কি একই রকম ভালো অবস্থা থাকে? থাকে না। কিন্তু সবসময় কি খারাপ থাকে? তাও থাকে না। অর্থনীতির গ্রাফটা কি করে? উঠানামা করে না অনেক বেশি। একটা ছোট্ট উদাহরণ চিন্তা করো, সামনে কোরবানি ঈদ না? সামনে কোরবানি ঈদ, কয়েকদিন আগে আমাদের রোজার ঈদ চলে গিয়েছে। সো ঈদের মৌসুমে কি দেখা যায়?
মানুষজন দোকানে অনেক বেশি পরিমাণে ভিড় জমায় না, মানুষজন পোশাক কিনতে চায়, মানুষজন তাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি সেগুলো কিনে ঘর সাজাতে চায়, চায় না? তখন কি হয়, দোকানগুলোতে অনেক বেশি পরিমাণে ভিড় জমে। আচ্ছা, দোকানগুলোতে যখন ভিড় জমে দোকানদাররা কি করে, দোকানদাররা অনেক বেশি সাজসজ্জা করে মার্কেটগুলোতে, তারপরে তারা অনেক বেশি সেলসম্যান নিয়োগ দেয় যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, তাই না? সো এই কাজগুলো তখন তারা করে, তখন তাদের ব্যয়টাও অনেক বেশি বৃদ্ধি পায়। কেন তারা এই ব্যয়গুলো বাড়ায় বলতো? কারণ তখন তাদের সেলসটা বাড়ে, বিক্রয় বাড়ে, বিক্রয় বাড়লে মুনাফাটাও বৃদ্ধি পায়। সো এই কারণে তারা এই ইনভেস্টমেন্ট গুলো করে, বিনিয়োগটা করে। কিন্তু চিন্তা করো, এই সামনে কোরবানি ঈদ আছে, ঈদটা চলে গেলে, পূজা শেষ হয়ে গেলে তখন কি তারা এই পুরো সময়টাতে এরকম লাইটিং রাখবে, এরকম খরচ করবে? করবে না। কিন্তু তারা কি এত সেলসম্যান রাখবে? রাখবে না। এদিকে কার্টেল করে দিবে, বিনিয়োগটা কমিয়ে দিবে। কেন? কারণ তখন তাদের সেলস অনেক কমে যাবে, মুনাফা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে কমে যাবে। সো এইবার এটাকে অর্থনীতির সাথে রিলেট করি। প্রত্যেকটা অর্থনীতিতে কখনো অনেক ভালো অবস্থা থাকে, কখনো খারাপ অবস্থা থাকে। এই খারাপ অবস্থা থেকে আবার ভালো অবস্থায় চলে যায়, আবার খারাপ, আবার আস্তে আস্তে ভালো হয়, তাই না? এই যে ভালো অবস্থাকে বলছি আমরা, এটাকে ইংরেজিতে বলা হয় বুম। বুম মানে কি বলতো? বাংলা শব্দ, বুমের বাংলা শব্দ হচ্ছে চাঙ্গা। ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম দোকানদারদের, তখন তাদের এই যে এই সময়টা, ঈদের সময়টা, এটা তাদের কি অবস্থা? বুম অবস্থা না? চাঙ্গা অবস্থা না? তারপর এই যে খারাপ সময়টা যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা বলি রিসিশন। ইংরেজিতে কি বলি? রিসিশন। বাংলা হচ্ছে মন্দা। রিসিশনের বাংলা কি? মন্দা। আচ্ছা, সো এই কখন বিজনেসের বুম অবস্থা, কখন অর্থনীতির বুম অবস্থা, কখন রিসিশন বা মন্দা অবস্থা, তখন তাদেরকে এটির মধ্যে সমন্বয় করতে হয়। যখন খারাপ অবস্থা তখন বিনিয়োগটা কমিয়ে দিতে হয়, যখন বুম থাকে, বিজনেস ভালো থাকে, তখন বিনিয়োগটা বৃদ্ধি করতে হয়। এই ব্যবসায়ের যে সময়কালগুলো রয়েছে তার মধ্যে সমন্বয় করাই হচ্ছে প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল বা ব্যবসায়ের চক্রনীতি। এটাই হচ্ছে আমাদের ব্যবসায়ের চক্রনীতি, যেটাকে আমরা 6 নাম্বার প্রিন্সিপাল বলছি। আবার সামারি করি, একটি ব্যবসায়ে কখনো খুব খারাপ অবস্থা থাকে, যেটাকে আমরা বলছি রিসিশন বা মন্দা, কখনো অনেক বেশি ভালো অবস্থা থাকে, যেটাকে আমরা বলছি মন্দা। আচ্ছা, এই যে চাঙ্গা আর মন্দা অবস্থা, এই দুটো অবস্থার মধ্যে আমাদের কি করতে হয়? বিজনেসম্যানকে সমন্বয় করতে হয় না? এই সমন্বয় করাটাই হচ্ছে এই নীতির মূল লক্ষ্য বা মূল কথা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বলতো প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল বা ব্যবসায়ের চক্রনীতিতে কখন অনেক বেশি বিনিয়োগ করতে হয়? আমরা বলবো বিজনেস যখন বুম থাকে। কখন বিনিয়োগটা কমে দিতে হয়? যখন বিজনেসে মন্দা চলে। এবার আমাদের সর্বশেষ যে প্রিন্সিপালটি, সেটার নাম হচ্ছে নগদ প্রবাহের নীতি বা প্রিন্সিপাল অফ ক্যাশ ফ্লো। 7 নম্বর নীতি, নাম হচ্ছে নগদ প্রবাহের নীতি। আচ্ছা, এবার নগদ প্রবাহ কি জিনিস? নগদ প্রবাহ দুই ভাবে হতে পারে। এক, তোমার কাছে টাকা আসতে পারে, যেটাকে আমরা বলি ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ, আর তোমার কাছ থেকে টাকা চলে যেতে পারে, সেটাকে আমরা বলছি ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ। সিম্পলি তুমি কি চাও? তোমার কাছে টাকা বেশি আসুক না কম আসুক? অবশ্যই চাইবে তোমার কাছে টাকা বেশি আসুক। আর টাকা যখন চলে যাবে তুমি একটু কিপটামি করবে, তুমি বলবে আমার কাছে টাকাটা আমার কাছ থেকে কম চলে যাক। সো একজন ব্যবসায়ীকে, একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারকে সেম কাজটি করতে হয়। কি কাজ করতে হয়? এই নগদ প্রবাহ নীতি বলে তোমাকে যে বিনিয়োগ করার সময় যেই প্রকল্প থেকে তোমাকে ক্যাশ ফ্লোটা বেশি দিচ্ছে, ক্যাশ ইনফ্লোটা বেশি দিচ্ছে, তুমি সেইখানে বেশি বেশি বিনিয়োগ করো, সেইখান থেকে তুমি রিটার্নটা নাও এবং লাভবানটা হও। এটাই হচ্ছে ক্যাশ নগদ প্রবাহ নীতির মূল কথা। আমি আরেকবার নীতিগুলোর নাম বলে দিচ্ছি, তোমাদের যদি এখনো সমস্যা থাকে তোমরা এখনো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। প্রথম যে নীতিটি আমরা পড়েছিলাম ঝুঁকি ও মুনাফার নীতি, আমরা পড়েছিলাম ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্কটা হচ্ছে ধনাত্মক, কখনোই প্রপোর্শনাল বা সমানুপাতিক হবে না। তারপর আমরা শিখলাম পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। আমরা সেখান থেকে শিখেছিলাম পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। 3 নম্বরে আমরা শিখেছিলাম তারল্য ও মুনাফার নীতি। আমরা দেখেছি তারল্য যত কম রাখবা মুনাফা পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। তারল্য যত বেশি রাখবা, অনেক বেশি টাকা পয়সা রাখবা, বিনিয়োগ করতে পারবা না, মুনাফা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তার মানে তারল্য ও মুনাফার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। এটা শিখলাম। 4 নম্বর নীতির নাম হচ্ছে, 4 নম্বর নীতির নাম কি? 4 নম্বর নীতির নাম হচ্ছে
আমরা পড়েছিলাম ব্যবসায়ের চক্রনীতিটি পড়েছিলাম। সেখানে কি হয়েছিল, বুম অবস্থা ছিল, রিসেশন ছিল, তোমাকে বুমের মধ্যে বেশি ইনভেস্ট করতে হয়েছে, রিসেশনের সময় ইনভেস্টমেন্টটা কার্টেল করতে হয়েছে, কমে দিতে হয়েছে। 5 নম্বরে আরো যে নীতিটি ছিল, এই যে লাস্ট নীতিটা আবার বলে নেই, নগদ প্রবাহ নীতি, সেটা আমরা একটু আগে শিখলাম। তারপরে 6 নম্বরে আমরা শিখেছিলাম অর্থের সময় মূল্যের নীতি। আমরা কিটক্যাটের উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে যত টাকা দ্রুত আসবে বর্তমান সময়ে তত আমার জন্য ভালো। এবং সর্বশেষ আরেকটি প্রিন্সিপাল বাকি ছিল, সেই প্রিন্সিপালটার নাম ছিল যথাযথ বৈচিত্র্যায়নের নীতি। সো এই হচ্ছে আজকের অর্থায়নের ধারণা এবং নীতিসমূহের উপর ক্লাস। আজকের ক্লাসটি তুমি এই পর্যন্ত এইখান থেকে এই জিনিসগুলো শিখতে পেরেছ। নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো ঠিক রাত 9টায়। আমরা শিখবো আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, মুদ্রা ও মূলধন বাজার। মনে রাখবে গত 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই চ্যাপ্টার থেকে 60টা প্রশ্ন এসেছে 40টা প্রশ্নের মধ্যে। সো ওই চ্যাপ্টারটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি ঠিক 9টায় চলে আসবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, ইনভাইট করে দিবে সবাইকে। সবার ভালো থাকবে, গুড বাই।